ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11-এর ছাত্রছাত্রীদের জন্য ফিজিক্সের উপরে আমি যে ভিডিওগুলো করছিলাম, এটা তৃতীয় ভিডিও। তা ফিজিক্সের ভেক্টরের উপর আমরা আলোচনা করছিলাম, ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে কথা বলছিলাম। তা দ্বিতীয় বা সেকেন্ড ভিডিওতে আমি ভেক্টরের উপর প্রাথমিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ওই প্রাথমিক ধারণা যে পর্যন্ত আমি শেষ করেছিলাম, আজকে আমি যেটা করব ঠিক সেখান থেকেই শুরু করতে চেষ্টা করব। তো এই যে আমরা ভেক্টর সম্পর্কে যে প্রাথমিক ধারণায় বলা হয়েছিল যে মান এবং অভিমুখ যে রাশি দুটোই আছে, সেটাই ভেক্টর রাশি। তা সেই ভেক্টর কিভাবে প্রকাশ করতে হয় সেটাও আমরা সেই ধারণার মধ্যে দিয়েছিলাম। তো আজকে যে বিষয়টা বা যা আমি বলতে চাইছি সেটা বলার আগে তোমাদের একটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে আমরা যে দিকের কথা বলছি, তোমরা হয়তো ছোটবেলায় যে পড়ে থাকতে পারো, আসলে 10টা দিক, 10 দিক, কিন্তু আমরা তো সেই 10টা দিক আর এখন সেইভাবে তো ওটা নিয়ে আর কথাবার্তা বলা হয় না আমাদের ফিজিক্সে, তো নয়। তো আমরা মূলত দিক যেটা ব্যবহার করি সেটা 4টে দিক আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ইস্ট ওয়েস্ট, নর্থ এবং সাউথ। তাহলে দেখো, সেইটা যখন আমরা কোনো খাতায়, তোমরা খাতায় যেটা প্লেস করবে, আঁকবে, বা আমি এখানে বোর্ডে যেটা দেখাচ্ছি, ধরো বোর্ডটা একটা সমতল। এই বোর্ডের এই সমতলে দেখো দুটো পরস্পর সরলরেখা লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে। এটা একটু ভালো করে দেখো। তা সেই দুটো রেখার একটা, এটা উলম্ব রেখা, এটা হচ্ছে অনুভূমিক রেখা। তা সেই উলম্ব এবং অনুভূমিক রেখাকে আমরা যেটা নির্দেশ করেছি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাদেরকে দেখানো হয়েছে ও বিন্দুতে ছেদ করেছে কি পরস্পর লম্বভাবে। তাহলে পরে দেখো, ইস্ট নর্থ, নর্থ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ এবং সাউথ ইস্ট। এই যে যেটা বলা হলো, দেখো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কত করেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, যেহেতু 90 ডিগ্রিতে তোমার ছেদ করেছে। তাহলে পরে ইস্ট এবং নর্থের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। নর্থ এবং ওয়েস্টের মধ্যে অ্যাঙ্গেল কত, তাও 90 ডিগ্রি। তেমনি ওয়েস্ট এবং সাউথের মধ্যে এবং সাউথ এবং ইস্টের মধ্যে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল আছে। তো এইবার দেখো, এই যে তোমার নর্থ সাউথ যে রেখা দ্বারা সংযোজন করা হয়েছে, তার উপরে দেখো, এই রেখার উপরে অসংখ্য বিন্দু আছে। ভালো করে একটু খেয়াল করো যে নর্থ এবং সাউথ যে রেখা দ্বারা সংযোজন করা হয়েছে, সেই রেখার উপরে অসংখ্য বিন্দু আছে। এবার দেখো, ওই বিন্দু যতগুলোই থাকুক না কেন, ওখানে অসংখ্য বিন্দু আছে, যতই থাকুক না কেন, আচ্ছা, সেই রেখার উপর যে কোনো বিন্দুকে যদি আমি চয়েস করি, যে কোনো বিন্দুকে আমি যদি পছন্দ করি, সেখান থেকে দেখো আমরা ডান দিকে, আমার বোর্ড সাপেক্ষে ডান দিকে আর তোমার খাতা সাপেক্ষেও ডান দিকে, তুমি তো খাতায় আঁকবে, তাহলে এই যে তোমার ডান দিকে দেখো, যত তোমার রেখা টানা যাক না কেন, সব রেখা, আচ্ছা, ডান দিকে তোমার ডান দিকে যত তুমি রেখা টানবে, কার সমান্তরালে, এই যে তোমার দেখো এটা কার সমান্তরাল, এই যে রেখাগুলো দেখানো হলো, 1, 2, 3, 4, 5টা আমি এখানে এঁকেছি। এখানে তোমার অসংখ্য টানা যেতে পারে। দেখো
প্রত্যেকে সমান্তরাল, তারা হচ্ছে তোমার হচ্ছে দেখো ওই যে রেখা নির্দেশ করা হয়েছে তার প্রত্যেকের সঙ্গে সমান্তরাল। নর্থ সাউথ সংযোগকারী সরল রেখা থেকে পূর্ব দিকে যে রেখা নির্দেশ করা হয়েছিল প্রাথমিকভাবে তার সমান্তরালে ডান দিকে অভিমুখ করে যতগুলো রেখা টানা হয়েছে প্রত্যেকটি রেখা প্রত্যেকের সঙ্গে সমান্তরাল এবং সবারই তোমার হচ্ছে প্রবণতা অর্থাৎ দিক যাওয়ার হচ্ছে তোমার হচ্ছে দিক পূর্ব দিক। তাহলে তোমার এ বিন্দু থেকে এই যে তোমার হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে যেটা দেখানো হয়েছে এখান থেকে যে সরল রেখা টানা হলো সেটাও পূর্ব দিকে, এখান থেকে যে সরল রেখা দেখা হচ্ছে সেটাও পূর্ব দিকে, এটা যেটা দেখানো হয়েছে সেটাও পূর্ব দিকে, এরকম সবই কিন্তু পূর্ব দিক। অর্থাৎ তোমার নর্থ সাউথ সংযোজক সরলরেখা থেকে ডান দিকে তুমি যত রেখা টানবে সবাই পূর্ব দিকে যাবে, আর যদি বাঁ দিকে টানো তাহলে সবাই পশ্চিম দিকে যাবে। তার মানে এইটা হচ্ছে পশ্চিম। এই যে তোমার হচ্ছে এই যে তলটা, আবার মানে তোমার অন্যভাবে বলছি, এই যে তোমার বোর্ড একটা সমতল, সেই সমতলকে এনএস অর্থাৎ নর্থ সাউথ রেখা দ্বারা যেটা নির্দেশ করা হয়েছে তার বাঁ দিকটা পুরোটাই তোমার হচ্ছে পশ্চিম দিক অর্থাৎ ওয়েস্ট, আর হচ্ছে ডান দিকটা পুরোটাই পূর্ব দিক বা ইস্ট। তেমনি দেখো আবার ইস্ট ওয়েস্ট সংযোগকারী সরলরেখার আমার এই বোর্ড সাপেক্ষে উপরাংশে যতই তুমি যে দিকটায় যেখান থেকেই তুমি হচ্ছে রেখা টানো না কেন সব উত্তর দিক, আর হচ্ছে তোমার এই দিকটা সবই দক্ষিণ দিক। তাহলে যত তুমি রেখা টানবে কিন্তু এইখানটা যদি একটা দিকেই থাকো, অর্থাৎ যদি এখানে যদি আমরা দেখাচ্ছি যেটা পূর্ব দিকেই যদি থাকো তাহলে প্রত্যেকটা রেখা যেখান থেকে স্টার্ট করুক না কেন ইস্ট ওয়েস্ট তোমার হচ্ছে রেখার সমান্তরালে যতগুলোই তুমি হচ্ছে রেখা টানো না কেন ইস্ট ওয়েস্ট রেখার সমান্তরালে কিন্তু কোন দিকে ইস্টের দিকে যত রেখা টানো না কেন প্রত্যেকের কি হয় সমান্তরাল হচ্ছে। আর সেই রেখাগুলো স্টার্ট করেছি আমরা কোত্থেকে, তোমার হচ্ছে এনএস সংযোগকারী যে সরলরেখা তার উপর থেকে। তাহলে ডান দিকে গেলে হবে পূর্ব দিক আর বাঁ দিকে গেলে হবে পশ্চিম দিক। আর ইস্ট ওয়েস্ট রেখার থেকে উপর দিকে যদি আমরা যাই এই বোর্ডের সাপেক্ষে তাহলে সেটা হবে উত্তর দিক, আর যদি আমরা নিচের দিকে আসি সেটা হবে দক্ষিণ দিক। তাহলে এই যে বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য কি, এর সঙ্গে ভেক্টরের কি সম্পর্ক, একটা জিনিস তাকিয়ে দেখো। এই রেখাটার কথা ভাবো, ধরো আমরা এখান থেকে একটা রেখা নিচ্ছি, এটা মনে করো পিকিউ, ধরো এটা পিকিউ রেখা। এবার পিকিউ রেখার যা দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্যের সমান তার নিচে যে আছে সেই সমান করে দিলাম সেই দৈর্ঘ্য। তাহলে এইটা ধরো পি প্রাইম কিউ প্রাইম। আচ্ছা এইটা দেখো, এটা মনে করো পি ডাবল প্রাইম, এটা হচ্ছে কিউ ডাবল প্রাইম। একটু ভালো করে দেখো, বা উপর দিকে যদি নিতাম একই হতো। আচ্ছা এই যে রেখাগুলো আমরা নিলাম সেটা এখানে নিলাম, এই যদি উপরে নিতাম তাও একই বিষয় হতো। এবার একটু দেখো, তাহলে এইখানটায় এটার যা দৈর্ঘ্য এটার তাই দৈর্ঘ্য এটার তাই দৈর্ঘ্য। তাহলে মানের দিক দিয়ে দেখো, মানের দিক দিয়ে অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি তাহলে আমরা পরিমাপের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি কিউ সমান পি ড্যাশ বা প্রাইম কিউ প্রাইম পি প্রাইম কিউ প্রাইম সমান পি ডাবল প্রাইম, তাই তো। তাহলে মানের দিক দিয়ে সমান, দিকের দিক দিয়ে সেটাও দেখো পূর্ব দিক। তাহলে মান এবং দিক এরা প্রত্যেকেরই হচ্ছে তোমার কি সমান। তাহলে প্রত্যেকেই যদি, তাহলে
এক তোমার একাধিক ভেক্টরের মান এবং দিক যদি তার সমান থাকে, তাহলে প্রত্যেকেই তোমার হচ্ছে একই হচ্ছে। তাহলে দেখো এটা এইটাকে এই পি কিউ, পি প্রাইম কিউ প্রাইম, পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম, এই যে তোমার হচ্ছে যেটা দেখানো হলো, তাহলে এরা প্রত্যেকেই যদি সমান হয়, তাহলে পরে ভেরি 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 ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবে এই যে টুকরো টুকরো বিষয়গুলো যে ইম্পর্টেন্ট যখন বলা হচ্ছে, তোমার পরীক্ষায় আসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা কিন্তু বলা হচ্ছে না, এখানে পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইম্পর্টেন্ট বলতে এই বিষয়টা, এই যে বেসিক বিষয়গুলো, এইগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তোমার এই ভেক্টর বলো, তারপরে তোমার আরো যে সমস্ত পদার্থবিজ্ঞানের উপরে যে সমস্ত তথ্য ইত্যাদি যেগুলো আসবে, সবগুলোই তোমার হচ্ছে সহজ থেকে সহজতর হতে থাকবে। তাহলে সেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়টা কি, তাহলে এইটা যদি একটা ভেক্টর হয়, এটাও একটা ভেক্টর হবে, এটাও একটা ভেক্টর হবে, তাহলে পরে আমরা দেখো লিখতে পারি এরকম তোমার হচ্ছে লিখতে পারি কিনা দেখো। তাহলে এই সবগুলো ভেক্টর সমান ভেক্টর। তাহলে এই যে তোমার হচ্ছে সমান হয়ে গেল, আমরা এখান থেকে বলতে পারি একটা ভেক্টরকে কোনো একটা তলের যে কোনো স্থান থেকে আমরা যে কোনো স্থানে ট্রান্সফার করতে পারি, অবস্থান্তর করতে পারি, এক অবস্থান থেকে আর এক অবস্থানে নিয়ে যেতে পারি, এক পজিশন থেকে আর এক পজিশনে তোমার হচ্ছে নিয়ে যেতে পারি। কিন্তু কি মনে রাখতে হবে, যে তার মান এবং অভিমুখটা সর্বদাই ঠিক রাখতে হবে। সেটা ঠিক রাখবো কি করে, তাহলে পরে এবার একটু দেখো, যে ধরো আমি কোনো একটা জায়গায় একটা ভেক্টর এঁকে নিলাম, এই তো হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর, মনে করো এ একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরের, তাহলে দেখো এগুলো আছে সমান্তরাল এই ওই এর সঙ্গে, আর এটা দেখো তীর জগে গেছি, তাতে কি এলো গেল, তুমি যে কোনো ভাবেই আঁকো না কেন, তা এই যে আঁকা হলো, তাহলে আমরা এর এইখানটা আমরা নিয়ে যেতে চাই। তাহলে আমার চোখের আন্দাজ, তুমি তো এখানে পারফেক্ট করতে পারবে না, চোখের আন্দাজ দেখো এটা আমরা এখানে, এটা তুমি মেপে নিলে এটা কত সেন্টিমিটার, মনে করো যে এটা 10 সেন্টিমিটার আছে, তাহলে এই 10 সেন্টিমিটার দৈর্ঘ্য তুমি এখানে আঁকবে, কিন্তু যে কোনো দিকে তুমি আঁকতে পারবে না। তুমি কিভাবে আঁকবে, মোটামুটি চোখের আন্দাজে তুমি দেখো এই হচ্ছে এইটার সঙ্গে এইটা দেখো চোখের এইটা সমান্তরাল, এটা যদি 10 সেন্টিমিটার হয়, এটাও 10 সেন্টিমিটার, তাহলে এটা যদি এই ভেক্টর হয়, তাহলে এটাও এই ভেক্টর। তার মানে একটা ভেক্টরের মান এবং অভিমুখ ঠিক রেখে আমরা যে কোনো দিকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, যে কোনো দিক না সরি, যে কোনো জায়গায় তোমার হচ্ছে আমরা নিয়ে যেতে পারি। তাহলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার কন্ডিশন হচ্ছে যে মান এবং অভিমুখ এক রাখতে হবে। সেটা এক রাখা যায় কিভাবে, ওই ভেক্টরের সমান্তরালে যে কোনো জায়গায় আঁকা যেতে পারে, কিন্তু দৈর্ঘ্যটা দুটোর সমান হতে হবে। তাহলে প্রথম কি কন্ডিশন হলো, যে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে একটা ভেক্টরকে যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তার অবস্থান প্রাথমিক পর্যায়ে যেখানে ছিল, সেখান থেকে যেখানেই নেওয়া হোক না কেন, ওটার দৈর্ঘ্য সমান রাখতে হবে এবং তার সমান্তরাল নিতে হবে। তাহলে তোমার এখানে নিতে পারি আমরা এইরকম, তোমার হচ্ছে দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল, এখান থেকে নিতে পারি, বা প্রাসঙ্গিক দেখো এটার সঙ্গেও এটা সমান্তরাল হয়েছে, তার মানে এটা সবই এ ভেক্টর। তার মানে একটা ভেক্টরকে তার সমান্তরালে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি দৈর্ঘ্যটাকে ঠিক রেখে। তাহলে পরে এই যে তোমার হচ্ছে ধর্ম, তাহলে এই ধর্মর প্রয়োগ কোথায়, এটা কেন করা হলো, কারণ হচ্ছে তোমার এই যে আমরা ভেক্টর বলছি, তাহলে অনেক প্রকারের ভেক্টর আছে। অনেক প্রকার বলতে ধরো বল ভেক্টর, ত্বরণ ভেক্টর, সরণ ভেক্টর, এগুলো তো সব আলাদা আলাদা। তা আমরা ভেক্টরের যোগ করতে পারি, বিয়োগ করতে পারি,
গুণ করতে পারি, পর্যায়ক্রমে আসবে। তা প্রথমে আমরা ভেক্টর যোগ করব। তা এই ভেক্টর যোগ করতে গেলে আমাদের সেই পূর্বে আমরা যে যোগ করেছি, আমাদের যোগের যে পদ্ধতি, ওটা মূলত হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি। সেই বীজগাণিতিক পদ্ধতিতে আমরা যোগ বিয়োগ এখানে তোমার হচ্ছে করা যাবে না। সে যদিও করা যায় সেটা বিশেষ ক্ষেত্র, কিন্তু যখনই ভেক্টর যোগের প্রশ্ন আসবে, ভেক্টর অ্যাডিশনের প্রশ্ন আসবে, তখন ভেক্টর অ্যাডিশনের নিয়ম অনুসারে করতে হবে। তুমি যে অতীতের যে তোমার যোগ বিয়োগ করেছো, এখানে সেই নিয়ম চলবে না। তাহলে তুমি বলতে পারো যে তাহলে পরে আগে যে আমরা বলের যোগ করেছি বা স্মরণের যোগ করেছি বা বেগের যোগ করেছি, এগুলো তো সবই ভেক্টর রাশি ছিল, তাহলে ওখানে আমরা পারলাম কি করে? যে বললাম বিশেষ ক্ষেত্রের আমরা সেটা পারতাম, আর তোমাদের সেই বিশেষ ক্ষেত্রটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল, সেই জন্য আমরা পেরেছি ছোট ক্লাসে। কিন্তু এখন এর আত্মপ্রকাশ যেমন বৃহৎভাবে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আর ওইভাবে করতে পারবো না। তাহলে এখানে একটা বিশেষ নিয়ম প্রয়োগ করে তোমার যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে যোগ দেখবো, তাহলে ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগ বলতে তোমার যে ভেক্টর অ্যাডিশন ইংরেজিতে বলা হচ্ছে, সেটা কিভাবে করব? সেই ভেক্টর অ্যাডিশন করতে গেলে তিনটে সূত্র তোমার হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল। ভেক্টর যোগের সূত্র কটা হয়েছিল? তিনটে সূত্র হয়েছিল। সেই তিনটে সূত্র কি কি? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এবং ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তাহলে ভেক্টর যোগের সূত্র কয়টা? ভেক্টর যোগের সূত্র হচ্ছে তিনটে। একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, একটা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, আর একটা ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তো সেই ভেক্টর যোগের যে সূত্রগুলো আমাদের বিবৃতি করতে হবে, সেই বিবৃতি করতে গেলে আমাদের এই যে তোমার ভেক্টরের একটা ভেক্টরকে এক স্থান থেকে আর এক স্থানে আমরা নিয়ে যেতে পারলাম, সেইটা কিভাবে নিতে পারলাম সেটা একটু জানা দরকার ছিল। তাহলে পরে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্র বিবৃতি করার ক্ষেত্রে, ত্রিভুজ সূত্র বিবৃতি করার ক্ষেত্রে যে আমাদের হচ্ছে যা আমাদের দরকার সেটা একটু দেখো। আগে বিবৃতি যদি বলি বুঝতে পারবে না, আগে ছবিটা আঁকতে হবে। ছবি এঁকে সেখান থেকে যদি তোমাদেরকে বলা হয়, আশা করি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর হচ্ছে বহুভুজ সূত্র, এই যে তোমার হচ্ছে নামকরণ যেটা করা হয়েছে, নামকরণের থেকেই দেখো একটা জিনিস হয়তো উপলব্ধি তোমরা করতে পারছো, যে ত্রিভুজ তার মানে ত্রিভুজ সংক্রান্ত কিছু হবে, সামান্তরিক সংক্রান্ত কিছু হবে, আর হচ্ছে বহুভুজ সংক্রান্ত কিছু হবে। তাহলে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র যেটা প্রয়োগ করা হয় ভেক্টর যোগের ক্ষেত্রে, সেখানে তোমার হচ্ছে কেবলমাত্র দুটো ভেক্টরের যোগের ক্ষেত্রে প্রযোজ্য। যে দুটো ভেক্টর যদি আমরা যোগ করি, সেই যোগের ক্ষেত্রে সূত্র ব্যবহার করা যেতে পারে, হয় ত্রিভুজ সূত্র না হয় সামান্তরিক সূত্র। আর দুইয়ের যদি অধিক হয়ে যায়, দুইয়ের অধিক যদি হয়, তাহলে পরে সেটা বহুভুজ সূত্র দ্বারা তোমার হচ্ছে দেখাতে হবে। তাহলে পরে
এই যে ত্রিভুজ সূত্রের কথা বলা হলো, তাহলে সেখানে কয়টা ভেক্টর থাকবে? তোমার হচ্ছে দুটো ভেক্টর থাকবে। তোমার সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে কয়টা থাকবে? সেখানে দুটো ভেক্টর থাকবে। তাহলে আমরা প্রথমে আমরা হচ্ছে ত্রিভুজ সূত্রটা আমরা দেখি। ত্রিভুজ সূত্রের বিস্তারিত ব্যাখ্যা করার পরে তারপরে সামান্তরিকে আমরা যাব। তাহলে সেই ত্রিভুজ সূত্র বিবৃতি দেওয়ার আগে যে জিনিসটা তোমাদের হচ্ছে, যে বিষয়টা তোমার হচ্ছে বুঝতে হবে, একটু তোমার ভালো করে দেখো। এই যে তোমার হচ্ছে দুটো ভেক্টরের আমরা যোগের কথা বলছি, দুইয়ের অধিক ভেক্টরের যোগের কথা বলছি, বা বিয়োগের প্রশ্ন যদি আসে, তাহলে পরে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে ভেক্টর আমরা অ্যাডিশন করছি তারা সমজাতীয় হতে হবে। সমজাতীয় ভেক্টর হতে হবে। সমজাতীয় ভেক্টর ছাড়া আমরা যোগ বা বিয়োগ করতে পারবো না। উদাহরণের ক্ষেত্রে দেখো যে বেগের সঙ্গে আমরা বেগ যোগ করতে পারবো, কিন্তু বেগের সঙ্গে আমরা বল যোগ করতে পারবো না। বেগ এক জাতীয় ভেক্টর, বল আর এক জাতীয় ভেক্টর, তাই এরা সমজাতীয় নয়। কিন্তু যখন আমরা যোগ করব বেগের সঙ্গে বেগেরই যোগ করতে হবে, বলের সঙ্গে বলেরই যোগ করতে হবে, স্মরণের সঙ্গে স্মরণেরই যোগ করতে হবে, এই রকম। সেখানে তোমার হচ্ছে বেগের সঙ্গে তুমি বলের যোগ করতে পারো না। তার মানে তোমার মাথায় থাকতে হবে, বইতে থাকুক বা না থাকুক, আমরা যখন যোগের কথা বলবো সেখানে তোমার হচ্ছে সমজাতীয় ভেক্টর কথাটা কিন্তু থাকতে হবে। সূত্রের মধ্যে সমজাতীয় কথাটা থাকতে হবে, অর্থাৎ সমজাতীয় ছাড়া হবে না। সেই সমজাতীয় দুটো যদি হয়, দুটো বেগ হতে পারে, দুটো স্মরণ হতে পারে, বা দুটো বল হতে পারে, আরো যে সমস্ত ভেক্টর আছে তারা নিজেদের মধ্যে হতে হবে। এইবার যোগ করার পরে যে ফলাফল, তার নাম হচ্ছে লব্ধি। তাহলে এই যে ধীরে ধীরে এই যে শব্দগুলো আমি বলছি, এইগুলো কিন্তু তোমাদের রপ্ত করতে হবে। আর নিশ্চয়ই তোমার হচ্ছে করতে করতে হয়ে যাবে, পর্যায়ক্রমে তুমি হচ্ছে করবে, দেখবে যে ধীরে ধীরে হয়ে গেছে। সবারই হয়, অতীতে হয়েছে, তোমাদেরও হবে। ভবিষ্যতে যারা অনাগত আসবে তাদের হচ্ছে ক্ষেত্র প্রযোজ্য হবে। এইভাবেই চলে আসছে। তাহলে পরে লব্ধিটা কি? লব্ধি হচ্ছে একাধিক ভেক্টরের যোগফলের যে ফলাফল, সেটাই হচ্ছে লব্ধি। তাহলে তুমি ধরো পাঁচটি কমলা তুমি হচ্ছে যোগ করেছো, ফলাফল কি হবে? 5টা কমলাই হবে। সেখানে কমলা ছাড়া কিন্তু অন্য কিছু আসবে না। 10 জন মানুষ তোমার হচ্ছে একটা বাড়িতে, মনে করে কোনো অনুষ্ঠানে তোমার হচ্ছে 20 জন নিমন্ত্রিত, তাহলে খাবার শেষে 20 জন দেখো খেয়ে গেল, তাহলে সেটা 20 জনই হবে। সেখানে গণনার ক্ষেত্রে কিন্তু মানুষই থাকবে, অন্য কিছু থাকবে না সেখানটায়। তাহলে এই যে তুমি হচ্ছে সমজাতীয় ভেক্টরে যে যোগ করছো, যোগের পরে যে ফলাফল যেটা এলো, সেটা কিন্তু তোমার হচ্ছে, ওটাই আমরা এখানে বলছি কি লব্ধি। তাহলে পরে তোমার 5টা করে 10টা পেন তুমি যোগ, 5 পেন তুমি নিলে, দুটোকে যোগ করলে 5 এবং 5 কত হলো? 10 হলো। 10-এর শেষে সে কিন্তু পেনই থাকবে। তার মানে আমি কথা বলার উদ্দেশ্য কি, যে সমজাতীয় ভেক্টর যোগ করার পর যে ফলাফল তুমি পেলে, সেটা অবশ্যই আর একটা ভেক্টর রাশিই হবে। কিন্তু সেটা কি ভেক্টর হবে? সেই ভেক্টরের মান এবং অভিমুখ সেইটা পৃথক হয়ে যেতে পারে। মান এবং অভিমুখ সেটা কি হতে পারে? পৃথক হয়ে যেতে পারে। কিন্তু সেটা ওই যে
জাতীয় ভেক্টর তুমি যোগ করলে সেটা সেই জাতীয় ভেক্টরই থাকবে, কিন্তু কার কি হতে পারে, তার মানের এবং তোমার হচ্ছে অভিমুখের পরিবর্তন হতে পারে, কিন্তু ফলাফল তোমার সেই ভেক্টরই থাকবে। যদি বেগ হয় তাহলে সেটা বেগ ভেক্টরই থাকবে, যদি বল হয় সেটা বল ভেক্টরই থাকবে। তাহলে পরে এই যে লব্ধি, তাহলে পরে যোগের ফলাফলটাই লব্ধি, তো সেটা আমরা সংজ্ঞায়িত কিভাবে করব? সেই সংজ্ঞায়িত করার ক্ষেত্রে তুমি এবার শোনো, একাধিক ভেক্টর যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল হয়, তবে ওই ভেক্টরগুলি যে কার্য সম্পাদন করে, সবগুলি ভেক্টরের পরিবর্তে যদি আমরা একটা ভেক্টর দ্বারা সেই কার্য সম্পাদন করতে সমর্থ হই, তাহলে ওই একটি মাত্র ভেক্টরকে বলা হচ্ছে সবগুলো ভেক্টরের লব্ধি। তার মানে কি, কোন ক্লাসে অঙ্ক একটা করে থাকতে পারো, 10টা লাঙল যে সময়ে যত বিঘা জমি চাষ করে, একটা ট্রাক্টর সেই সময়ে সেই তোমার হচ্ছে জমি যদি চাষ করতে সমর্থ হয়, তাহলে ওই ট্রাক্টরটা হবে ওই অতগুলো 10টা লাঙলের কি লব্ধি। বোঝা গেল তো? তাহলে পরে আমরা এখানে দুটো ভেক্টরের সমন্বয় আনব, কার দ্বারা? ত্রিভুজ সূত্রের দ্বারা। সেই ত্রিভুজ সূত্র বিবৃতি করার আগে সেই সমন্বয়টা কি করে করতে হয় সেটাকে দেখিয়ে বিবৃতিটা করলে তোমার কাছে একটু সহজ হবে। তাহলে চলো দেখি কিরকম সেটা। তাহলে দুটি ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়া করছে, মনে করো। আচ্ছা, সেই ক্রিয়া রেখা তোমার হচ্ছে যে কোনো জায়গায় হতে পারে। মনে করো এই দুটো ভেক্টর বিচ্ছিন্ন ভাবে আমরা দেখালাম। এইটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর। তুমি দেখো পি ভেক্টর, এটার দৈর্ঘ্য অভিমুখ একদিকে, আর এটার দৈর্ঘ্য যা, এটার দৈর্ঘ্য তার থেকে কম নেওয়া হয়েছে। তোমার এখানে আমরা ধরে নিচ্ছি এর সমানও হতে পারে। তাহলে এটার দৈর্ঘ্য এক নয়, এটার অভিমুখ আর এটার অভিমুখ এক নয়। তাহলে এরা সমজাতীয় ভেক্টর, কিন্তু দুটো আলাদা। বুঝতে পেরেছো তো? একটা যেদিকে ক্রিয়া করছে আর একটা তার সেই দিকে ক্রিয়া করছে না, অন্যদিকে করছে। যদি একদিকে করে সে করতেই পারে, কিন্তু আমরা যখন দেখাবো, তোমাকে যদি বলা হয় একটা ত্রিভুজ আঁকো, সেই ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ তোমাকে বলে দেওয়া হলো না, তাহলে আঁকার ক্ষেত্রে কিন্তু তুমি বিষমবাহু ত্রিভুজটাই আঁকতে হয়। এটাই প্রচলিত নিয়ম। তা তোমার এখানে আমরা যদি একই দিকে হয়, একই মান হয়, তা নিয়ে কোনো তো সমস্যা নেই। কিন্তু যদি তা না হয়, তাই নেই তো হচ্ছে তোমার হচ্ছে কথোপকথন। এত কথাবার্তা বলার উদ্দেশ্য এটাই তো, যে যদি মান এবং অভিমুখ এক না থাকে, তাহলে তাদেরকে অ্যাডিশন বা যোগ কিভাবে করা যায়। তো এইবার দেখো, তাহলে পরে আমরা এটা যোগ করব কিভাবে, সেই পদ্ধতিটা ধ্যান দিয়ে শুনবে, ভালো করে শুনবে। এর আগেও যেটা বলেছিলাম, সেটা ওই যে বলেছিলাম যে যে জায়গাগুলো বলবো খুব নিবিড়ভাবে এবং খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেইগুলো একটু জোর দাও। তাহলে এই ভেক্টরটা আমরা যখন দুটো ভেক্টর যোগ করব, মানে দুটো ভেক্টর দিয়ে ত্রিভুজ তৈরি করতে হবে, সেটা তো একটা অসম্ভব ব্যাপার। যে দুটো বাহু দ্বারা তো ত্রিভুজ হয় না। ভুজ মানে বাহু, 3টে বাহু সেখানে লাগবে, কিন্তু আর ভেক্টর আছে কটা? দুটো ভেক্টর আছে। তাই যে তোমার হচ্ছে কি করতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে। সেই দুটো বাহু দ্বারা যদি তুমি হচ্ছে একটা ত্রিভুজ তৈরি করতে চাও, সেটা তো আর হবে না। বাহু তো 3টেই লাগবে, কিন্তু দুটো দিয়ে আমরা কিভাবে করব, সেটা ত্রিভুজ গঠন কিভাবে হবে সেটা একটু দেখো। একেবারেই সহজ পদ্ধতি, কোনো রকম সমস্যা নেই। সেইটা না জানা থাকলে কঠিন, জানা থাকলে অত্যন্ত সহজ। সেটা কিরকম? ওই যে আমরা দেখালাম, একটা ভেক্টরকে তার সমান্তরালে মানটাকে ঠিক রেখে একটা তলের যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি। তাহলে আমরা সুবিধা মতো এই যে তোমার হচ্ছে বোর্ড, তোমার হচ্ছে খাতা, সেই বোর্ডের একটা ভালো একটা জায়গা, একটা সুবিধা মতো জায়গা, মনে করো এখানে এই এতটা জায়গা আমরা পড়ে আছে, এইটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসবো। কিভাবে? এইটুকু তুমি স্কেল দিয়ে, তোমার তো স্কেল থাকবে, তুমি স্কেল দিয়ে মেপে দেখলে মনে করো এটা 20 সেন্টিমিটার, তাহলে এর সমান্তরালে তুমি কোনো একটা জায়গায় 20 সেন্টিমিটার
তুমি আঁকো। দেখো তো এইটা সমান্তরাল এটা হয়েছে কিনা। অভিমুখ কি, ওটারও যা অভিমুখ, এটাতে অভিমুখ দেওয়া হলো। এইবার এই ভেক্টর এইটা কিন্তু স্থানান্তর করা হয়ে গেল এখানে সুবিধা মতো জায়গায়। এইটা হচ্ছে দেখো, এইটাকে কি বলা হয়, ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, ইনিশিয়াল পয়েন্ট আমরা এখানে ধরো ও দ্বারা প্রকাশ করলাম। এইটা কি টার্মিনাল পয়েন্ট, এটা কি ইনিশিয়াল মানে আদি বিন্দু, এইটা কি অন্তিম বিন্দু। এই দৈর্ঘ্যটুকু হচ্ছে মান, তাহলে মান কত, 20 সেন্টিমিটার। দৈর্ঘ্য মেপে দেখা হলো 20 সেন্টিমিটার। তাহলে এইটা সমান হয়ে গেল। তাহলে আমরা হচ্ছে এখান থেকে এখানে আমরা হচ্ছে স্থানান্তর করতে পারলাম, তার মানে এখান থেকে এখানে নিয়ে এলাম। এইবার ও মনে করো এটা পি ভেক্টর, তাহলে আমরা এখানে নাম দিই, মনে করো এই যে রেখাটা টানলাম সেটা কত, ওয়ে। তাহলে পি ভেক্টরকে ও এ রেখা দ্বারা আমরা প্রকাশ করে নিলাম, এর সমান্তরালে এখানে টানলাম। এখন এটা তো দুটো ভেক্টর আছে, শুধু দুটো ভেক্টরই যোগ করতে হবে এমন তো কোনো কথা নেই, একাধিক আসবে, দুইয়ের অধিক আসবে। তাহলে এই একই নিয়ম, একই পদ্ধতি তুমি অনুসরণ করবে, সেটা 10টা থাকুক আর n সংখ্যক থাকুক। আমরা এখানে দুটো, যেহেতু ত্রিভুজ সূত্র দুটোর ক্ষেত্রে প্রযোজ্য, তাই আমরা এখানে দুটো নিয়েছি। তাহলে পরে ও এ, ও বিন্দু হচ্ছে আদি বিন্দু, এ বিন্দু হচ্ছে অন্তিম বিন্দু। প্রথম একটা তুমি প্লেস করলে এখানটায়। ও প্রাসঙ্গিক ক্রমে আর একটা কথা বলি, আমরা এইটা প্রথমে চয়েস করেছি, তুমি কিন্তু নাও করতে পারো, তুমি এটাও আগে করতে পারো, যে কোনো ভেক্টর তুমি আগে নিতে পারো, তাতে কোনো তোমার হচ্ছে সমস্যা হবে না। বুঝতে পেরেছো তো? তাহলে আমরা এটা আগে দেখিয়েছি। তাহলে প্রথম যেটা নিলাম, প্রথমের যে অন্তিম বিন্দু, এই প্রথমের যে অন্তিম বিন্দু, সেই বিন্দু থেকে শুরু করতে হবে দ্বিতীয় ভেক্টরের টিকে প্লেস করার জন্য। কোথার থেকে আমরা শুরু করব? প্রথম ভেক্টরের অন্তিম বিন্দু থেকে আমরা রেখাটা স্টার্ট করব। কোন দিকে যাব? এই যে দ্বিতীয়টা যেদিকে আছে অর্থাৎ তার সমান্তরালে যাব। কতটা যাব? এর দৈর্ঘ্য যতটা ঠিক ততটাই যাব। তার মানে তোমার হচ্ছে দেখো, তাহলে এখান থেকে স্টার্ট করলাম, এটা দৈর্ঘ্য মনে করো ধরো যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে সেটা তুমি ওইটা মোটামুটি একটা চোখের আন্দাজে তুমি হচ্ছে নেবে। দেখো তাহলে এটা প্লেস হয়ে গেল। তাহলে এটার সমান্তরালে, তাহলে দেখো এইটা হচ্ছে পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের সমান্তরাল ও এ নেওয়া হলো, আর কিউ ভেক্টরের সমান্তরাল মনে করো এ বি নেওয়া হলো, এ বি নেওয়া হলো। তাহলে এইবার তোমার ডিউটি কি? এই অ্যারো চিহ্নটা তোমাদের, এইগুলো কিন্তু স্মরণ রেখে, এই অ্যারো চিহ্নগুলো কিন্তু দিতেই হবে ছবি আঁকার ক্ষেত্রে, না দিলে কিন্তু উইল গেট জিরো তোমার হয়ে যাবে। সেটা মানে এটা যেন মাথায় থাকে, এই তীর চিহ্নগুলো কিন্তু দিতেই হবে। আচ্ছা, এইটা কি ভেক্টর? এটা তোমার হচ্ছে কিউ ভেক্টর। কোন বরাবর নেওয়া হলো? এবি বরাবর নেওয়া হলো। কার সমান্তরালে? এইটার যে সমান্তরাল ছিল। তাহলে দুটো ভেক্টর তোমার প্লেস করা হয়ে গেল। তার মানে আর যদি দুটোর জায়গায় দুইয়ের অধিক থাকে, ঠিক এই তৃতীয় যদি আর একটা থাকতো, 3 নম্বর যদি একটা থাকতো, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করতাম। কতটা যেতাম? ওই তৃতীয়টার যে দৈর্ঘ্য ততটা যেতাম। কোন দিকে যেতাম? ওই তৃতীয়টার সমান্তরালে যেতাম। বুঝতে পেরেছো তো? এইভাবে তোমার হচ্ছে চিত্রের মাধ্যমে ভেক্টর অ্যাডিশন করা হয়। তাহলে পরে তোমার দুটো হলো, কিন্তু এখনো কিন্তু ত্রিভুজ হয়নি, খালি শুধুমাত্র দুটো ভেক্টরকে তোমার হচ্ছে স্থাপন করা হলো। এখন এই যে তোমার হচ্ছে প্রথম যে ভেক্টরটা নেওয়া হয়েছিল তার যে আদি বিন্দু, আর দ্বিতীয় ভেক্টরের যে অন্তিম বিন্দু, এই দুটোকে তুমি যোগ করে দাও। এই দুটোকে যোগ করলে দেখো একটা ত্রিভুজ সৃষ্টি হলো। বুঝতে পারলে তো? একটা ত্রিভুজ উৎপন্ন হলো।
এইবার এই যে ত্রিভুজ, আমি তো তোমার ছবি তুমি এখান থেকে বি থেকে ওতে এলে না ওর থেকে বিতে গেলে সেটা তো আর কেউ দেখতে যাবে না। তুমি এই দুটোকে সংযোজন করা প্রতি হচ্ছে তোমার সর্বশেষ ডিউটি, যে যখন ভেক্টর যে কয়টা দেওয়া থাকলো সেই কয়টা প্লেস করার পরে যদি এখানে আমার দুটোর ক্ষেত্রে দ্বিতীয়টির অন্তিম বিন্দু আর প্রথমটি তোমার হচ্ছে আদি বিন্দু, এই দুটো যোগ হলো। তিনটে যদি থাকতো, তৃতীয়টার হচ্ছে অন্তিম বিন্দু আর হচ্ছে প্রথমটার হচ্ছে আদি বিন্দু। যদি তোমার হচ্ছে 10টা থাকতো ভেক্টর, তাহলে দশম যেটা তুমি প্লেস করলে দশমের হচ্ছে অন্তিম বিন্দু আর হচ্ছে প্রথমটার হচ্ছে আদি বিন্দু, সেইটা হচ্ছে তোমার সংযোগ করতে হবে একদম শেষ পর্যায়ে। যোগ করার পরে যে সরলরেখা তুমি পেলে, তাহলে এখানে কি পেলে? ওবি পেলে বা বিও পেলে। কিন্তু তুমি যখনই তুমি হচ্ছে এটাকে ভেক্টর হিসাবে নিচ্ছ, তখন আর তুমি বিও বলবে না, বলবে ও বি। অর্থাৎ আমাদের ওই সংযোজন করার পরে যে রেখা পেলাম সেই রেখাটাকে, সেটাও একটা ভেক্টর রাশি হবে, সেটাও ভেক্টর হবে। সেই ভেক্টর যদি হয় তার হচ্ছে তীর চিহ্নিত করতে হবে। তীর চিহ্নিত পদ্ধতি হচ্ছে আদি থেকে অন্তিমের দিকে। তুমি এই দিকে দিতে পারো না, তোমাকে দিতে হবে আদি থেকে অন্তিমের দিকে। এইটা পরিপূর্ণতা পেল, এটাই একটা ত্রিভুজ হলো। তাহলে ত্রিভুজের এই যে অন্তিম বাহু তুমি যেটা অন্তিম পর্যায়ে আঁকলে, সেই অন্তিম বাহুটি হবে ওই দুটো ভেক্টরের লব্ধি। এই অন্তিম বাহুটি হবে ওই দুটি ভেক্টরের লব্ধি। কিন্তু দিকটা কি হলো দেখো, তাহলে সেই লব্ধির দিক হলো আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের অন্তিম বিন্দুর দিকে। এটাই হলো লব্ধি। তাই লব্ধির ইংরেজি হচ্ছে রেজাল্টেন্ট। সেখান থেকে তোমার হচ্ছে এই একটা আর অক্ষর তুমি ব্যবহার করতে পারো। ওই যে পি কিউ আর এই যে নিলাম, তুমি অন্য কোনো অক্ষর দিয়েও তুমি হচ্ছে প্রকাশ করতে পারো। এক এক রকম এক একটা বইতে এক একটা অক্ষর দেওয়া আছে, তুমি তোমার মতো করে একটা সিস্টেমেটিক্যালি অক্ষরগুলো তুমি চয়েস করতে পারো। কিন্তু মূল বিষয়টা যেন বিচ্যুত না হয়। তাহলে আমরা এখানে ভেক্টর পেলাম কটা? 3খানা। দুটো দেওয়া ছিল পি এবং কিউ, আর তার যোগ করে পেলাম হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে তোমার ত্রিভুজ দ্বারা যখন প্রকাশ করা হয়েছে, যেটা যে বাহুটা তোমার হচ্ছে তুমি উৎপন্ন করতে পারলে সেটাই হলো তোমার হচ্ছে লব্ধি। তাহলে এবার দেখো, এইবার একটা জিনিস খেয়াল করো যে এই একটা ত্রিভুজ হলো, তো এই ত্রিভুজের দেখো এই পি এবং কিউ পরপর দুটি বাহু দ্বারা কিন্তু প্রকাশ করা হয়েছে। দেখো পি এবং আর পরপর নেই, কিন্তু এটা এই দিকটা এটা এই দিকটা, কিন্তু তোমার হচ্ছে এইটা দেখো পরপর নেওয়া হয়েছে। এখানে যদি আরো থাকতো তাহলে পরপর নেওয়া হতো। তাহলে এই পরপর কথাটা হচ্ছে আমাদের ভালো বাংলায় বলা হয় ক্রমানুসারে। তাহলে দেখো এই যে মূল ভেক্টর দুটোর প্রবণতা যেদিকে ছিল, যেটা উৎপন্ন হলো সেটার প্রবণতা কিন্তু তার বিপরীত দিকে। তাহলে পরে এই যে তোমার হচ্ছে প্রবণতা, যেটা একটা ঘূর্ণন প্রবণতা, আমরা প্রবণতা বলি, টেন্ডস, কোন টেন্ডে আছে, কোন দিকে যাচ্ছে, এইটা তোমার হচ্ছে দেখো আমরা ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বলি আর বিপরীত দিকে বলি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মূল ভেক্টর অঙ্কন অনুসারে তুমি যদি এইটা আগে নিতে তাহলে অঙ্কনটা অন্যরকম হতো, কিন্তু লব্ধি কিন্তু একই আসতো, একই মান আসতো, একই অভিমুখ আসতো। আমি সেটা দেখাবো, একটু দেখো খেয়াল করে যে তাহলে আমরা অঙ্কন অনুসারে দেখতে পাচ্ছি যে মূল ভেক্টর দুটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তার হচ্ছে প্রবণতা, আর যেটা উৎপন্ন হলো লব্ধি ভেক্টরটি ঘড়ির কাঁটার দিকে তার হচ্ছে প্রবণতা। তার মানে
তোমার হচ্ছে মূল ভেক্টর যেদিকে থাকে, তোমার হচ্ছে যে দিকে তার হচ্ছে প্রবণতা, ও উৎপন্ন ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টর তার বিপরীত প্রবণতা থাকে, বিপরীত দিকে তার প্রবণতা থাকে। তাহলে পরে এইবার এই যে তোমার হচ্ছে ত্রিভুজটা, তাহলে দুটো ভেক্টর দিয়ে ত্রিভুজ হলো তো, তাহলে তিনটে ভেক্টর দিয়ে যদি আমরা আঁকি তাহলে সেটার হওয়া উচিত হচ্ছে কি চতুর্ভুজ। পাঁচটা যদি করি ভেক্টর তাহলে হওয়া উচিত ষড়ভুজ, একটা করে বেড়ে যাবে আর কি, যদি তোমার এইরকম সিস্টেম থাকে। কিন্তু হিজিবিজিও হতে পারে, সেটা তোমার হচ্ছে ভেক্টর অভিমুখ, যে একা দুইয়ের অধিক যদি ভেক্টর থাকে সেটা কিরকম হবে না হবে সেটা তো এই অ্যাডিশন করলে যেরকম পাওয়া যাবে সেটা তোমার হচ্ছে নির্ভর করবে অ্যাডিশন করার পর কেমন হলো। তাহলে সাধারণত ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ যদি সিস্টেমেটিক্যালি ভাবে একটা নিয়মের মাধ্যমে দেওয়া থাকে তাহলে তাই হয়। কিন্তু যদি এলোমেলো বিক্ষিপ্তভাবে যদি থাকে না, তাহলে পরে দেখা যায় যে আঁকলে পরে ওটা সেই খণ্ড খণ্ড, কোনোটা ত্রিভুজ হয়ে গেছে, কোনোটা হয়তো দেখা গেল যে বহুভুজ হয়ে গেছে, এইরকম বিচ্ছিন্নভাবে হয়। সেটা তোমার হচ্ছে মূল মানে বেসিক বিষয়গুলো শেখো, সেটা তুমি নিজে নিজে এমনিতেই তুমি তোমার হয়ে যাবে, তুমি পেরে যাবে, ওখানে আর কোনো মানে আমার প্রয়োজন হবে না, পণ্ডিত হয়ে যাবে। তা এখন দেখো, তাহলে আমাদের এই যে ত্রিভুজ পাওয়া গেল, তাহলে এটা জ্যামিতি হয়ে গেল, মানে ত্রিভুজ সূত্রের সার্থকতা, যে একটা ত্রিভুজ দিয়ে সূত্রটার বিবৃতি হবে, আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম। এইবার তার বিবৃতি, ত্রিভুজ সূত্রের বিবৃতি। এক বিন্দুতে ক্রিয়া করছিল, সমজাতীয় ছিল, একটা ত্রিভুজের ওই দুটো ভেক্টরকে ক্রমানুসারে নেওয়া হয়েছে, পরপর নেওয়া হয়েছে। তাহলে আমরা এবার বলি, ভালো করে একটু শোনো। এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো একটি ত্রিভুজের ক্রমানুসারে দুটি বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। দুটি সমজাতীয় ভেক্টরকে, ওই যে আগে বলতে হবে এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো একটি ত্রিভুজের ক্রমানুসারে দুটি বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের বিবৃতি। তো তাহলে এবার দেখো, এই দুটো যদি যোগ করার পর যে দৈর্ঘ্য হতো, দেখো এই তৃতীয় বাহুর দৈর্ঘ্য কিন্তু তা নেই। তাহলে তোমার এখানে এই দৈর্ঘ্য, এখান থেকে এই দৈর্ঘ্যটুকু দ্বারা কি মান প্রকাশিত হচ্ছে। তাহলে দেখো, এটা যদি 20 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, তাহলে এটা যোগ করলে 30 সেন্টিমিটার হওয়ার কথা। তাহলে এই দুটো যোগ করে 30 সেন্টিমিটার, তাহলে দেখো এখানে 30 সেন্টিমিটার নাও হতে পারে। বুঝতে পারলে তো? তাহলে পরে তোমরা যেটা পূর্বে করেছো সেটা তো আর থাকলো না। সেই জন্য তোমার হচ্ছে যদি তোমার একই দিকে না থাকে, আমরা সেটা পরে দেখবো, আবার বলছি, তাহলে পরে তোমার হচ্ছে সেইগুলো কিভাবে করতে হয় তার উপরে ভিত্তি করে তোমার হচ্ছে এই আলোচনা। তাহলে এই গেল ত্রিভুজ সূত্র। এখন এইটার জ্যামিতি দ্বারা প্রকাশ করার পরে, তাহলে পরে আমরা যখন এটা লিখব, তাহলে লেখাটা কিন্তু তোমার হচ্ছে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এইটা শুধু তোমার হচ্ছে ভেক্টরে প্রকাশ করা হলো। তাহলে পরে এই যে তোমার হচ্ছে আর এর মান কত, সেইটা কিন্তু আমরা নির্ণয় আমরা করিনি, কেবলমাত্র ছবি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এর মান কত, এটা খালি চিত্ররূপ,
এই যে দুটো ভেক্টর যে তোমার হচ্ছে যোগ করা হলো, যোগ করে আমরা হচ্ছে যে লব্ধি পেলাম, সেই লব্ধিটুকু শুধুমাত্র এটা দেখানো হলো। তাহলে এবার 10 ডাইন আর 15 ডাইন বল হচ্ছে ক্রিয়া করলো। এইবার ক্রিয়া করার ফলে যেটুকু আমরা হচ্ছে তার সমষ্টি পেলাম, সেটা তোমার হচ্ছে 15 হবেই, 10 আর 5 যোগ করলে 15 হবেই। সেটা তো তোমার হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে তোমার হচ্ছে 15 হয়, কিন্তু এখানে তো তোমার হচ্ছে ভেক্টর পদ্ধতি, সেখানে 15 হতেও পারে নাও পারে। তাহলে সেই মান নির্ণয় করতে হবে। আর হচ্ছে এইবার নেই, তাহলে সেই অভিমুখটা কী হবে সেটাও নির্ণয় করতে হবে। কিন্তু সেই নির্ণয় করব কিভাবে সেটা আমরা পরে জানবো। কিন্তু তোমার এই পর্যন্ত তোমার হচ্ছে দেখো বিবৃতি, এবং তার হচ্ছে তাহলে এই বিবৃতিটা হচ্ছে তোমার একটা জ্যামিতির মাধ্যমে এলো, আর তাকে তোমার হচ্ছে লিখতে হলো কি আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কিন্তু আর এর মান কত সেটাও আমরা এখন জানতে পারলাম না, অভিমুখ কি সেটাও জানতে পারলাম না। সেই মান এবং অভিমুখ নির্ণয় করব ঠিক জ্যামিতি দিয়ে, বীজগণিত দিয়ে, ত্রিকোণমিতি দিয়ে, সেইগুলো হচ্ছে করতে হবে। বুঝতে পারলে তো? তো এই যে যতটুকু এ পর্যন্ত আমি করলাম, এটুকুই আগে একটু মানে বোঝার চেষ্টা করো, এটাকে দেখে নাও, এটাকে একটু ভালো করে পড়ে নাও। একবার কেন, দুবার, তিনবার, চারবার দেখো, দেখে তোমার হচ্ছে বোঝার চেষ্টা করবে। আশা করি বোঝার কোনো অসুবিধা হয়নি। কিভাবে আমরা অগ্রসর হচ্ছি ধীরে ধীরে তুমি হচ্ছে দেখতে থাকো, ধীরে ধীরে দেখতে থাকো, তার দেখবে একটা সময় তোমার হচ্ছে রপ্ত হয়ে গেছে। তাহলে পরে আজকে আমরা যেটুকু করলাম এটুকু খুবই ভাইটাল, একদম বলছি তো প্রাথমিক পর্যায়ে আমরা যাচ্ছি। তবে এই যে আজকে যেটা পড়ালাম, এই ত্রিভুজ সূত্র বিবৃতি পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়, কোনটা কত, তো প্রশ্ন তো তোমার হাজারো হাজারো প্রশ্ন আছে, কোনটা কি দেবে এটা তো ওইভাবে ঠিক বলা যায় না। কিন্তু এখন থেকে তোমার শুরু হয়ে গেল যে পরীক্ষার প্রস্তুতির জন্য যে সমস্ত তোমার হচ্ছে বিষয়গুলো আসে, তার মধ্যে আজকের যে অংশটা করলাম এটা একটা তার মধ্যে অংশ। আর এই মান এবং অভিমুখ কীভাবে নির্ণয় করে সেটা আমরা আগামী ভিডিওতে দেখব। ঠিক আছে? তাহলে আজকে এখানেই আমি শেষ করছি।